অধীর চৌধুরী তিনি 5 বারের সাংসদ, 25 বছর, চারটিখানি কথা নয়। অধীর চৌধুরী কেন হারলেন কি মনে করো? সেখানে তো ইউসুফ পাঠান, তিনি তো বহিরাগত, বারবার আক্রমণ করা হয়েছে তাকে, তাহলে অধীর চৌধুরী সেখানকার ভূমিপুত্র হয়ে কেন হারলেন কি মনে হয়? খুব ইন্টারেস্টিং একটা টপিক। 1 মাস আগে আমি লিখেছিলাম অধীর চৌধুরী হারবে, কন্টিনিউয়াসলি আমাকে গালাগালি শুনতে হয়েছিল তার জন্য, যে তার রাজনৈতিক বোধ খুব কম ইত্যাদি প্রভৃতি। দেখুন, মুর্শিদাবাদে আমি দীর্ঘ লাস্ট 3 বছর ধরে মুর্শিদাবাদ যাচ্ছি, আমি কাজ করছি, মালদা মুর্শিদাবাদ দুটোই। আপনি নিজেও মুর্শিদাবাদের ভূমিপুত্র, বিষয়টা বুঝবেন ভালো করে। না, আমি মুর্শিদাবাদে অ্যাকচুয়ালি ভূমিপুত্র নয়, আমার বাড়িটা বোলপুরের দিকে, বাট আমি মুর্শিদাবাদে দীর্ঘদিন ধরে কাজ করছি। বলা যায় এক প্রকার মুর্শিদাবাদ আমার মনের খুব ক্লোজ। অধীর চৌধুরী কাছে তার মেন ফ্যাক্টর, এবং বামেদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সমস্ত রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংকে বিজেপিকে আগে ট্রান্সফার করেছে, তারা তাদের জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ইম্যাচুরিটি এবং ভুল করেছে। এই ভুলটা অধীর চৌধুরী 2021 সালে করেছেন। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি কী হচ্ছে। 2019 সালেও যে 5টা সংখ্যালঘু ডমিনেট যে বিধানসভা, সেইখানে অধীর চৌধুরী 40,000 ভোটে পিছিয়ে ছিলেন। তিনি লিডটা কোথায় পেয়েছিলেন? 2019 সালে তিনি লিড পেয়েছিলেন বহরমপুর বিধানসভায় 90,000, যেখানে সংখ্যালঘু ভোট মাত্র 28%, এবং কান্দি থেকে 30,000, 90 আর 30 1,20,000, 40,000 ভোটে পিছিয়ে ছিলেন। সেটা মেকআপ করে উনি 80,000 ভোটে জিতলেন। তো যে বিধানসভায় বহরমপুর বিধানসভায় 2019 উনি 90,000 লিড পেলেন, সেই বহরমপুর বিধানসভা 2021 বিজেপি কীভাবে জিতলো এবং কংগ্রেস কেন থার্ড হলো? এই প্রশ্নটা মানুষের মনে কেন যাচ্ছে না? যেই বহরমপুর বিধানসভাতে উনি 2019 সালে কংগ্রেস 90,000 লিড ছিল, সেই বহরমপুর বিধানসভায় 2021 কী করে বিজেপি জিতে গেল এবং কংগ্রেস কী করে থার্ড পজিশনে চলে গেল? দেখুন, অধীর চৌধুরীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল যে তিনি বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ, তিনি বিজেপির সঙ্গে একটা গোপন আদালতে চলেন। বিশেষ করে বিজেপি এবং আরএসএসের যে মূল পান্ডা মুর্শিদাবাদে, যিনি এখানে নিয়ন্ত্রণ, তার নাম হলো ভারত সেবা আশ্রমের কার্তিক মহারাজ, যাকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী নিজে তার সম্পর্কে কথা বলেছেন এইবার ইলেকশনে। সেই কার্তিক মহারাজের সঙ্গে অধীর চৌধুরীর একটা বোঝাপড়া আছে বলে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে, মুর্শিদাবাদের মানুষের মধ্যে একটা ভাষা ধারণা ছিল, একটা বোঝাপড়া রয়েছে। এই কার্তিক মহারাজ 2019 বহরমপুর এবং কান্দিতে অধীর চৌধুরীর জন্য ভোট করেন, 2021 বিজেপির জন্য ভোট করেন। এবারে যে গল্পটা হয়েছে, উনি যে 90,000 ভোট ট্রান্সফার করলেন বিজেপিতে, এই একই জিনিস আমরা সিপিএমের ক্ষেত্রে দেখেছি। 2016 এবং পরে 19 তারা প্রায় তাদের 22% ভোট বিজেপিতে ট্রান্সফার করে, সেই ভোট আর ফিরছে না। বিশেষ করে ইউথ যে ভোট, সংখ্যাগুরু হিন্দুদের যে ইউথ ভোট, তারা ক্রমাগত কী বলবো, ব্রেন ওয়াশও হতে পারে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জন্য হতে পারে, বা ন্যারেটিভের অভাবে তারা বিজেপির দিকে ঝুঁকেছে। আমি যখন বহরমপুরে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি, বহরমপুরে ইলেকশনের ঠিক আগে বহরমপুরের গঙ্গা ঘাটগুলোতে কীর্তন সভা আয়োজন করা হতো। কীর্তন আমরা জানি একটা ধর্মীয় প্রোগ্রাম, কীর্তনে মূলত কী হয়, মনসা মঙ্গল হয়, কৃষ্ণ কথা হয়। সেই ধর্মীয় কীর্তন সভা থেকে সেখানে ডাক দেওয়া হচ্ছিল বিজেপিকে ভোট দেওয়ার জন্য। একই জিনিস আমি দেখেছি মালদা দক্ষিণে, গেরুয়া পোশাক পরে হিন্দু মহাসভার সন্ন্যাসীরা বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা গিয়ে বলছেন আমরা ভিক্ষা চাইতে আসছি। যখন বাড়ি থেকে কোনো পুরুষ বা মহিলা ভিক্ষা দিতে আসে, তখন তারা বলছেন আমরা ভিক্ষা চাইতে নয়, আমরা চাইতে এসেছি ভোট, বিজেপিকে ভোটটা দেবেন। তার সঙ্গে সঙ্গে একটা বড় ফ্যাক্টর হলো নির্মল কুমার সাহা। 2019 বিজেপির যে ক্যান্ডিডেট ছিলেন বহরমপুর থেকে, তিনি অনেক দুর্বল ক্যান্ডিডেট। নির্মল কুমার সাহা একজন বিখ্যাত সার্জন বহরমপুরে, তিনি 15 টাকা দিয়ে মাত্র মানুষের কাছে ফিজ নেন। এই ইফেক্টগুলো ছিল। নির্মল কুমার সাহাকে যদি বহরমপুর থেকে জেতানো যায়, তাহলে একটা বড় ইফেক্ট পড়বে এবং তিনি ভালো একজন এমপি হিসেবে উঠে আসবেন, এরকম একটা মানসিকতা বহরমপুরের সংখ্যাগুরু হিন্দুদের মধ্যে ছিল। এর ফলে আমরা দেখলাম যে গত 2019 যে বহরমপুর বিধানসভায় অধীর চৌধুরীর লিড ছিল 90,000, সেই লিডটা কমে হয়ে গেল 29,000, যার ফলে তিনি হারলেন। দ্বিতীয় কথা হলো, একটা বড় ইস্যু যে বললাম যে ওখানকার যে 60% সংখ্যালঘু ডমিনেটেড সিট, সেই সংখ্যালঘু মুসলিমদের মধ্যে অনেক আগে থেকে একটা বার্তা ছিল যে অধীর চৌধুরী একজন সুপ্ত মুসলিম বিদ্বেষী বা সুপ্ত সাম্প্রদায়িক। সেই ঘটনাটা কী করে প্রতিষ্ঠা পেল না, আমরা জানি যে 2021 আগে প্রত্যেক এমপির একটা এমপি কোটা থাকে। সেই এমপি কোটা থেকে তারা 10 জন ছাত্রকে বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়, বিশেষ করে জওহর নবোদয় যে বিদ্যালয়গুলো বলা হয়, সেখানে তারা রেকমেন্ড করতে পারেন সরাসরি। 60% সংখ্যালঘু ডমিনেটেড একটা সিট থেকে জিতে আসার পরেও 2020 অবধি অধীর চৌধুরী কোনো মুসলিম ছাত্রছাত্রীকে সেই এমপি কোটায় নমিনেট করেননি। যখন এইগুলো কিছু অ্যাক্টিভিস্টের সহযোগিতায় বাইরে বেরিয়ে এলো, তখন অধীর চৌধুরী চাপে পড়ে গেলেন। তখন তাকে কোশ্চেন করা হচ্ছিল বারবার যে আপনি মুসলিমদের ভোটে 2বারের এমএলএ, 5বারের এমপি, সংখ্যালঘু মুসলিম ডমিনেটেড সিটে মুর্শিদাবাদ জায়গাটা ডিস্ট্রিক্ট 64%, 74% প্রায় সংখ্যালঘু ভোট, সেখানে আপনি জিতে কোনো মুসলিম ছাত্রছাত্রীকে আপনি শিক্ষার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন না, তাদেরকে আপনি রেকমেন্ড করছেন না। এই চাপে পড়ে 2021 উনি মাত্র 3 জন মুসলিম ছাত্রকে রেকমেন্ড করলেন। ইউসুফ পাঠান মনে হয় কাজগুলো করবে, ইউসুফ পাঠান কাজগুলো করবেন না করবেন এটা অনেক পরের ব্যাপার, কিন্তু মানুষ একটা নতুন মুখকে সুযোগ দিতে চেয়েছে। যেহেতু দীর্ঘদিন ধরে দেখো, যখন একটা মানুষ 25 বছর ধরে সেখানে এমপি থাকে, তার বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামেন্সি থাকে। অধীর চৌধুরী রেল মন্ত্রী ছিলেন, অথচ তিনি রেলের বিষয়ে বিশেষ কিছু মুর্শিদাবাদের বুকে করতে পারেননি। অধীর চৌধুরী 25 বছরের সাংসদ,
মন্ত্রী ছিলেন, মুর্শিদাবাদের যে পাট শিল্প, যেখানে মূলত মুর্শিদাবাদের বেশিরভাগ মানুষ সেই পাট শিল্প সংযুক্ত, সেই পাট শিল্প ধ্বংস হয়ে গেছে, চিনিকল ধ্বংস হয়ে গেছে। ওকে, মুর্শিদাবাদের বিভিন্ন সাম্প্রদায়িক যে ঘটনাগুলো রিসেন্টলি ঘটেছে, বেলডাঙ্গাতে আমরা কিছুদিন আগে দেখেছিলাম একজন মেডিকেল ছাত্রকে তাকে ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয় জাস্ট ফর তার ধর্মের জন্য, সে মুসলিম ছিল বলে। এই যে বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনা মুর্শিদাবাদে বারবার ঘটছিল। আমরা মুর্শিদাবাদের বুকে দেখেছি রাখি বন্ধনের মতো উৎসব, যেটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুর পীরজাদা আবু বক্কর সিদ্দিকীকে রাখি পরিয়ে তিনি বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। সেই রাখি বন্ধন উৎসবে কার্তিক মহারাজের নেতৃত্বে ভারত সেবা আশ্রম অস্ত্র মিছিলের আয়োজন করছে বেলডাঙ্গায়। রাখি বন্ধনটা সম্প্রীতির উৎসব, গোটা পশ্চিমবঙ্গ প্রথমবার দেখলো রাখি বন্ধন উৎসবে অস্ত্র মিছিলের ঢক্কনিনাথ, যেটা একটা সাম্প্রদায়িক কথাকে রূপ দিল। সেই কার্তিক মহারাজকে পিছন থেকে বারবার ব্যাক আপ করছিলেন অধীর চৌধুরী। তিনি কখনো তার বিরুদ্ধে সেভাবে প্রতিবাদ করেননি। বিভিন্ন যে মুর্শিদাবাদের বিভিন্ন ঘটনাগুলো ঘটছিল সেখানে তার যে ভূমিকা, সেই ভূমিকাতে মানুষ খুশি হতে পারেনি। এবং এই যে অ্যান্টি ইনকামবেন্সি, আমরা জানি মুর্শিদাবাদ স্বাধীনতার 75 বছর কোনো বিশ্ববিদ্যালয় পায়নি। 2011 সালে UPA 2 যখন ক্ষমতায়, মনমোহন সিংয়ের নেতৃত্বে মুর্শিদাবাদকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে একটা ক্যাম্পাস দেওয়া হলো। প্রণব মুখার্জির হাত ধরে সেই ক্যাম্পাস পাওয়া গেল, যাতে মুর্শিদাবাদের যে প্রায় কয়েক কোটি মানুষ, তারা যাতে সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার তাদের ছাত্রছাত্রীরা সুযোগ পায়, তাদের ছেলেমেয়েরা। এই 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সমস্ত ফান্ড বন্ধ করে দেয়। এই একই সাথে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল বিহারের কিষানগঞ্জে, কেরালা এবং তামিলনাড়ুতে। কেরালা এবং তামিলনাড়ুটা ভালো চলছিল, কারণ সেখানে রাজ্য সরকার বিজেপির নয়। এখানে বিজেপি ফান্ড বন্ধ করে দিল, যার ফলে যেটা হলো, এই যে কেন্দ্রীয় একটা ইউনিভার্সিটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তৈরি হলো এবং অধীর চৌধুরী সেখানকার সাংসদ। একই সঙ্গে মানুষ যখন দেখছে বিহারেরই এক কংগ্রেস সাংসদ MD জাভেদ, তিনি পার্লামেন্টের সামনে ফান্ড ফর AMU, আলিগড়ের জন্য ফান্ড দিন বলে বছরের পর বছর আন্দোলন করে আলিগড়ের জন্য ফান্ড জোগাড় করলেন কিছুটা হলেও। সেখানে অধীর চৌধুরীর মুখ থেকে কখনোই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একটা কথাও বেরোলো না। এবং তিনি সেখানে একবারও দাবি করলেন না, যেন বিরোধী LOP হয়ে, যে আমার জেলাতে এরকম একটা বিশ্ববিদ্যালয় UPA 2 এর আমলে হলো, সেটা কেন বারবার বন্ধ হয়ে যাচ্ছে, কেন তাকে ফান্ড দেওয়া হচ্ছে না। তো এই যে এতগুলো ঘটনার ইফেক্ট, এই ঘটনাগুলো কী করেছিল, অধীর চৌধুরীর বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি করেছিল। ইউসুফ পাঠান নতুন মুখ, ইউসুফ পাঠান মূলত সেলিব্রিটি ক্রিকেটার মুখ। ইউসুফ পাঠানকে মানুষ দেখেছে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে বিশ্বের লেভেলে, বিশ্বকাপে সে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, সেটা 2007-এর সেই T20 ফাইনালে হোক, যেখানে আমরা প্রথম দেখেছিলাম ইউসুফ পাঠানকে মোহাম্মদ আসিফকে 6 মেরে তার প্রত্যাবর্তন, এবং তিনি অধীর চৌধুরীকে 6 মেরে তার রাজনৈতিক কেরিয়ারটা বাউন্ডারির বাইরে করে হয়তো শেষ করলেন তার এই জিনিসটা। সেই 6 মোহাম্মদ আসিফকে পাকিস্তানের বিরুদ্ধে 6 দিয়ে শুরু, আবার এই বহরমপুরে শেষ 6। তো ইউসুফ পাঠানকে নিয়ে মানুষের মধ্যে অলরেডি একটা পজিটিভ ইমেজ ছিল, কারণ ইউসুফ পাঠান নতুন মুখ, তার বিরুদ্ধে কোনো অ্যান্টি ইনকামবেন্সি নেই, মানুষ তাকে জানে না সে কেমন রাজনীতিবিদ হতে পারে, কিন্তু সে দেশকে রিপ্রেজেন্ট করেছে। একটা সুযোগ দেওয়া হোক, নতুন মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হলো যে দেশকে রিপ্রেজেন্ট করেছে, যথেষ্ট হাম্বল। আর আমরা অধীর চৌধুরীকে বারবার দেখেছি যে একসময় যে অধীর চৌধুরীর বিরুদ্ধে মুর্শিদাবাদের অলিতে গলিতে মানুষ তার বিরোধিতা করতে ভয় পেত, সে অধীর চৌধুরীকে মুর্শিদাবাদে ক্রমাগত গো ব্যাক স্লোগান শুনতে, যেমনকি বহরমপুর মেডিকেল কলেজ, তার নিজের বাড়ির কাছের জায়গা, সেখানে গিয়ে তিনি গো ব্যাক স্লোগান শুনছেন। তার রিজনটাই কারণ হলো, অধীর চৌধুরীকে যদি খুব ক্লোজলি অবজার্ভ করো তোমরা দেখবে, ইলেকশনের আগে থেকে অধীর চৌধুরী খুব বেশি ছিন্ন ভিন্ন ছিলেন, যেন বুঝতে পারছেন না এক্স্যাক্টলি কী বলতে হবে, কতটা বলতে হবে। কখনো তিনি অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করছেন ভাইপো বলে, কখনো তিনি মমতাকে আক্রমণ করছেন যে মমতা ব্যানার্জি এসে লড়ে নিক, কখনো তিনি বলছেন আমি হেরে গেলে বাদাম বিক্রি করবো। তাহলে লিডার অফ দ্য অপোজিশন, পার্লামেন্টারিয়ান, যিনি পার্লামেন্টের লিডার অফ দ্য অপোজিশন, 5 বারের সাংসদ, তার কাছ থেকে মানুষ অনেক বেশি ম্যাচুরিটি এক্সপেক্ট করেছিল, সেই ম্যাচুরিটিটা তার মুখে ছিল না, তিনি যেন খুব ডেসপারেট হয়ে গেছিলেন। আর ইউসুফ পাঠানের ক্ষেত্রে যেটা হয়েছে, ইউসুফ পাঠান যথেষ্ট হাম্বল একটা মানুষ, যেটা আমি মুর্শিদাবাদের মানুষের কাছে অবজার্ভ করেছি, যে তাকে, তার এই হাম্বলনেসটাকে মানুষ অনেক ভালোভাবে নিয়েছে। তিনি যেখানেই যাচ্ছিলেন হুট করে সেখানে রাস্তায় বসে চা খাচ্ছিলেন মানুষের সঙ্গে, কোনো মসজিদে তিনি যদি নামাজ পড়তে ঢুকছিলেন তো মসজিদ থেকে বেরিয়ে সবার সঙ্গে কোলাকুলি করা, বিভিন্ন মাঠে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করা। তো এই ইস্যু থেকে মানুষের মনে একটা ধারণা তৈরি হলো যে এটা একটা ভালো মানুষ, তার হৃদয়টা ভালো, তাকে একটা সুযোগ দেওয়া হোক। অধীর চৌধুরীকে এতদিন সুযোগ দেওয়ার পরে আমরা কিছু পাইনি, মুর্শিদাবাদ কিছু পাইনি, তো একটা সুযোগ দেওয়া হোক। এখান থেকে এই যে জায়েন্ট কিলিং বলতে পারি আমরা, অধীর চৌধুরীকে বলা যায় রাজনৈতিক জায়েন্ট পশ্চিমবঙ্গের বুকে। যখন জ্যোতি বসুর মতো লিডার ক্ষমতার মধ্যে গগনে, তখনও অধীর চৌধুরী মালদা মুর্শিদাবাদের একচ্ছত্র কংগ্রেস নেতা, সেই জায়েন্টকে মমতা ব্যানার্জির এক ক্যান্ডিডেট ইউসুফ পাঠান এসে হারিয়ে দিলেন। তাহলে মূলত এত যে আবার রাজনীতিতে একদমই নতুন, একদমই আনকোড়া, তাহলে এইটাকে বলা হয় জায়েন্ট কিলিং। যদিও এর প্রেডিকশন আমরা প্রায় 30 দিন আগেই করেছি, বারবার বলে এসেছি তিনি হারছেন, এবং ক্যালকুলেটিভ মুভ ছিল। উনি জিতেন বহরমপুর বিধানসভা থেকে, লিডটা নেন, সেই বহরমপুর বিধানসভায় উনি ভোট অলরেডি বিজেপিকে ট্রান্সফার করে দিয়েছেন, সেই ভোট ব্যাক করেনি। সেটা বলা হচ্ছিল যে অধীর সেলিম জুটি, অধীর চৌধুরী হারলেন, তার পাশাপাশি দেখা গেল মুর্শিদাবাদটা নিয়ে অন্তত অনেক বেশি আশাবাদী ছিলেন বামেরা যে ওই সিটটা সেলিম জিতছেন। মুর্শিদাবাদরাও জিততে পারলেন না বামেরা, আবারও লোকসভায় শূন্য একবার বামেরা বাংলা থেকে। কেন, এটা কেন মনে হয়? খুব কড়া কথা বলতে পারি আমি, মানুষের হয়তো খারাপ লাগবে অনেকের, বাট কথাগুলো খুব সত্যি কথা। প্রথম হলো, পশ্চিমবঙ্গের বামেদের সেলফ অ্যারোগেন্স বা আত্ম অহংকার, এটা এতদিন ক্ষমতার বাইরে থাকার পরেও কমেনি। তারা যেটা বুঝতে পারে না, দেখো রাজনীতিতে মানুষ কি চাই তোমাকে সেটা বলতে হবে, তুমি কি চাও সেটা মানুষের উপরে চাপিয়ে দেওয়া যায় না।
প্রতিটা মানুষের প্রতিটা সেকশনের ডিফারেন্ট ইস্যু আছে। নদিয়ার মতুয়াদের ডিফারেন্ট ইস্যু, কোচবিহারের রাজবংশীদের ডিফারেন্ট ইস্যু, পুরুলিয়ার আদিবাসীদের ডিফারেন্ট ইস্যু, মুর্শিদাবাদের মুসলিমদের ডিফারেন্ট ইস্যু, সংখ্যাগুরু মানুষের ডিফারেন্ট ইস্যু। তাহলে মানুষের ইস্যুয়ে তোমায় কথা বলতে হবে। তুমি যেগুলোকে মনে করছো এইগুলো ইস্যু, সেইগুলোকে তুমি যদি মানুষের উপর চাপিয়ে দাও, মানুষ সেটা ভালোভাবে নেবে না। যেটা টাটার ক্ষেত্রে সিঙ্গুরে হয়েছিল, একটা ভালো প্রকল্প ছিল, কিন্তু তখন তারা মানুষকে কনভিন্স করাচ্ছে, তারা ভেবেছিল যে আমরা চাপিয়ে দেবো, মানুষ মেনে নেবে। এখনও তাদের এই সেলফ অ্যারোগেন্স থেকে তারা বেরোচ্ছে না, যে আমরা যেটা বলবো মানুষ সেটা মেনে নেবে। তোমরা যেটা বলবে সেটা ইস্যু নয়, মানুষ যেটা চাইছে সেটা হলো ইস্যু। দ্বিতীয় কথা হলো মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক, একটা বড় মুখ, কিন্তু মোহাম্মদ সেলিমকে নিয়ে কলকাতার বুকের বামেদের যতটা আবেগ উচ্ছ্বাস, মালদা মুর্শিদাবাদ বিশেষ করে সাচ্চার কমিটি রিপোর্টে সবচেয়ে পিছিয়ে থাকা যে জনগোষ্ঠী সংখ্যালঘু বাঙালি মুসলিম, তাদের কিন্তু সেই উচ্ছ্বাস নেই। তার রিজন আমি বলে দিচ্ছি। মোহাম্মদ সেলিম এত ভালো যদি নেতা হবেন, তাহলে তিনি এন্টালি থেকে জিতে তিনি মিনিস্টার হয়েছিলেন। তাহলে এন্টালি থেকে জিতে, কলকাতার এন্টালি থেকে জিতে তিনি মিনিস্টার হলেন, মন্ত্রী হলেন, তাহলে তার তো তিনি যদি কাজ খুব ভালোই করে থাকতেন, তাহলে তার তো উচিত ছিল কলকাতা থেকে দাঁড়ানো। তিনি কলকাতা থেকে কেন দাঁড়াচ্ছেন? এটা প্রথম প্রশ্ন মানুষের মনে জাগে, যে তিনি যদি এত ভালো কাজ করেছেন, তাহলে যেখান থেকে তার রাজনৈতিক মন্ত্রিত্ব শুরু, কেরিয়ার শুরু, সেখানে তিনি কেন দাঁড়াতে পারছেন না? মানুষের মধ্যে ধারণা ঢুকে গেল যে মোহাম্মদ সেলিম জিততে পারবেন না, অতএব তিনি কোনো কাজ করেননি। তাকে বারবার মানুষ দেখেছে পালাতে। কখনো তিনি যাচ্ছেন 56% সংখ্যালঘু ডমিনেটেড রায়গঞ্জে, সেখান থেকে তিনি আবার আসছেন 74% মুসলিম ডমিনেটেড একটা সিট মুর্শিদাবাদ সিটে। তাহলে এই যে মানুষের মধ্যে ধারণা যে সেলিম সাহেব যদি এত ভালো রাজনীতিবিদ, এত কাজ করেছেন, তাহলে তাকে বারবার পালাতে হচ্ছে কেন? একটা সিট ছাড়া একটা সিট আছে। আর একটা জিনিস হলো পলিটিক্যাল ডেসপারেটনেস। বামেদের মধ্যে ডেসপারেটনেস চলে এসেছিল যে কোনো উপায়ে আমাদেরকে জিততে হবে। তাই মানুষ কি চায় যে সেটার থেকে বড় জিনিস হলো যে কোনো উপায়ে সাম দম দণ্ডভেদ করে আমাদেরকে জিততে হবে। এই অ্যারোগেন্সি এবং ডেসপারেটনেসটাকে মানুষ ভালোভাবে নেয়নি। দ্বিতীয় কথা হলো যে মুর্শিদাবাদের শিক্ষিত সমাজ মোহাম্মদ সেলিমকে কিন্তু মানেনি। তার রিজন হলো একটা বড় কথা, যে আলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকে বা তার আগে থেকে আমরা যখন দেখি 2008-এ যখন সাচার কমিটির রিপোর্ট এলো, সংখ্যালঘু মুসলিমদের এবং বিশেষ করে আদিবাসী সমাজের যে ভয়াবহ দুরবস্থা বাংলা জুড়ে, সেই জিনিসটা বামেদের যে মুখোশ একটা ছিল, একটা ধর্মনিরপেক্ষ মুখোশ এবং একটা আমরা শিক্ষার জন্য কাজ করি, সেই মুখোশটাকে উন্মোচন করে দিয়েছিল। তাহলে সংখ্যালঘু মুসলিম এবং আদিবাসী সমাজের যে প্রথম জেনারেশন লার্নার যারা, তারা কিন্তু এই জিনিসটাকে এখনও মনে রেখেছে। এমনকি মুর্শিদাবাদের মানুষ বাম আমলের কাটরা দাঙ্গাকে এখনও ভোলেনি। আমরা লক্ষ্য করেছি বারবার গিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, যেখানকার যুবক এবং মধ্যবয়স্করা তারা বারবার কাটরা দাঙ্গার কথা বলছেন, যে কাটরা দাঙ্গার আমলে যখন বামেরা ক্ষমতায়, তখন কীভাবে মুর্শিদাবাদের মানুষকে সাফার করতে হয়েছে। তো এই যে ঘটনাগুলো, তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ সেলিম সাহেবের ক্ষমতায় থাকাকালীন তিনি মুর্শিদাবাদের জন্য কিছু করেছেন বলে আমার মনে হয় না। 34 বছর ক্ষমতায় ছিলেন, মুর্শিদাবাদকে একটা বিশ্ববিদ্যালয় দেননি। আজও এত বড় কয়েক কোটি মানুষের একটা জেলা, তাদের একটাই মাত্র মেডিকেল কলেজ, সেটাও বহরমপুর শহরে। বহরমপুর শহরের সমস্ত সরকারি অফিস সেখানে। বহরমপুর শহরের বাইরে মুর্শিদাবাদের যে বিভিন্ন লোকসভাগুলো, সেটা হরিহরপাড়া হোক বা করিমপুর হোক বা জলঙ্গি হোক বা দমকল হোক বা রানীনগর হোক, সেখানকার মানুষকে উন্নতির জন্য বামেরা কিছু করেছিল কিনা, এটা সম্পর্কে মানুষ সন্দিহান। এবং বামেরা যদি ক্ষমতায় আসে বা মোহাম্মদ সেলিম যদি জেতেন, তিনি অ্যাকচুয়ালি এক্সট্রা কী করবেন, এটা সম্পর্কে মানুষ সন্দিহান ছিল। তাদেরকে একটা প্রপার ন্যারেটিভ মোহাম্মদ সেলিম দিতে পারেননি। আরেকটা খুব একটা নিচু লেভেলের একটা ইস্যু, ধর্মীয় ইস্যু যেটা ছিল, যেটা কাজ করেছে, সেটা হলো বামেদের যে ম্যানিফেস্টো ছিল, সেই ম্যানিফেস্টোতে বলা হয়েছিল তারা সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটিকে লিগালাইজ করবে, সমসামিতাকে তারা লিগালাইজ করবে এবং সমকামী কাপলদেরকে তারা অধিকার দেবে। মুর্শিদাবাদের একটা জিনিস বিষয় মনে রাখতে হবে, মুর্শিদাবাদ লোকসভায় 74% সংখ্যালঘু মুসলিম এবং তারা ধার্মিক মুসলিম, প্র্যাকটিসিং ধার্মিক মুসলিম। তাদের ধর্মে সমকামিতার ব্যাপারটাকে এতটা স্ট্রেট ফরওয়ার্ড দেখা হয় না। এই যে ইস্যুটা ছিল যে বামেরা ক্ষমতায় এলে তারা ম্যানিফেস্টোতে বলেছিল সমকামিতাকে আমরা আইন সিদ্ধ করব এবং সমকামীদেরকে আমরা এত এত অধিকার দেবো, এই ব্যাপারটাকে সেখানকার সংখ্যালঘু মুসলিম সমাজ ভালোভাবে খোটা নেয়নি। যেটা ভোটের মাত্র এক সপ্তাহ আগে একটা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে একটা হিউজ অ্যান্টি ইনকামবেন্সি তৈরি করে এবং তার বিরোধিতা করাটা অনেক ইজি হয়ে যায় তখন মানুষের কাছে। এই জিনিসটা একটা ইফেক্ট আছে। তো এই যে বিভিন্ন ঘটনাগুলো মিলিয়ে উনি সাফার করলেন। দ্বিতীয় কথা হলো যে রানীনগর এবং জলঙ্গির বাইরে বেরিয়ে হরিহরপাড়া থেকে আমরা দেখলাম যে প্রায় তৃণমূল কংগ্রেস 22,000 লিড নিল। হরিহরপাড়া বা দমকল, বিশেষ করে করিমপুর, যে করিমপুর থেকে তৃণমূল প্রায় 60,000 লিড নিল মুর্শিদাবাদ লোকসভায়, সেখানে আরও ফোকাস করা উচিত ছিল। উনি মূলত রানীনগর এবং জলঙ্গি ওই এরিয়াতেই বেশি ফোকাস করেছেন। তাহলে আমার কোথাও যেন গিয়ে মনে হয়েছে আমার যে উনি এটা বা ওনার সঙ্গে যে টিম কাজ করছিল তারা এটা মানে দেখতেই পায়নি বা অবজার্ভই করতে পারেনি যে তৃণমূল অ্যাকচুয়ালি কোন কোন বিধানসভায় স্ট্রং এবং কোন কোন বিধানসভা থেকে তৃণমূল তারা লিড পেতে পারে। সেই বিধানসভা যদি টাচ করতে পারতেন, তাহলে হয়তো হিসাবটা অন্যরকম হতে পারত।